দর্শক, আমি জান্নাতুল নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্ত মঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা, এবং আজকে আমার সাথে অতিথি হিসাবে রয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। জনাব আব্দুল আউয়াল মিন্টু, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন? ধন্যবাদ, ভালোই আছি। এই বছরের মাঝামাঝিতে সম্ভবত আপনাকে একবার ব্যাংককেও যেতে হলো হার্টের সমস্যার জন্য, এখন কি জি ঠিকঠাক আছে? না, এখন সব ঠিক আছে। হার্ট সমস্যা তো আমার 1986 সন থেকেই, তবে এখন পর্যন্ত আল্লাহ ভালোই রাখছে, আলহামদুলিল্লাহ। আমরা একটু সমসাময়িক রাজনীতির আলোচনা দিয়েই শুরু করতে যাচ্ছিলাম। প্রধান উপদেষ্টা তার সরকারের 100তম দিনে একটি ভাষণ দিলেন এবং যেখানে তিনি ঘোষণা করলেন যে অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই নির্বাচন হবে। তার ভাষণটা আমি একটু কোট আনকোট করে দর্শকদের সুবিধার্থে শোনাতে যাচ্ছিলাম কিছু অংশ। তিনি বলেছেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, তবে যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে। তো এরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলছিলেন যে আমাদের প্রধান উপদেষ্টা কালকে 100 দিনের পূর্তিতে একটা ভাষণ দিয়েছেন, ভালো হয়েছে, অনেকে আশান্বিত হয়েছেন, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সব প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের জন্য একটা রূপরেখা দেবেন, এবং বিভিন্ন সময় আমি আপনাকেও বলতে শুনেছি যে দ্রুততম সময়ে সংস্কারগুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে একটা নির্বাচন দরকার। তো প্রধান উপদেষ্টার এই 100 দিনের তিনি যে ভাষণটি দিলেন, এই ভাষণটি সার্বিকভাবে আপনার কেমন মনে হলো? এবং বিএনপি মহাসচিব যেমনটি বলছেন যে কোনো রোডম্যাপ তিনি পাননি এবং আশাহত হয়েছেন, আপনার অবস্থাও কি তাই নাকি? দেখুন, শুধু বিএনপি হিসেবে না, জি, বা যদি আপনাকে বিএনপি হিসাবেও ধরেন, আমরা কিন্তু 2009 সন থেকে বাংলাদেশে একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা প্রকৃত অর্থে একটা প্রতিনিধিত্বশীল সরকার গঠনের জন্য বা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা কিন্তু আন্দোলন, লড়াই, সংগ্রাম করে আসছি। এই আন্দোলনের পথে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতিত, জেল জুলুম খাটছে, খুন গুম হয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমাদের ছিল যে একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন হবে, যে সরকার প্রকৃত অর্থে হবে গণতান্ত্রিক, যে সরকার সংস্কারের মাধ্যমে সমাজকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো আমাদের 19 বছরের সংগ্রামের পর বা সংগ্রাম যখন কন্টিনিউ করছে, তখন বৈষম্য বিরোধী একটা আন্দোলন গড়ে ওঠে এবং সেটা অত্যন্ত চমকপ্রদভাবে সবাইকে একত্রিত করতে পারছে, যেটা হয়তো আমরা পারিনি। এক পর্যায়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পতন আন্দোলনে পরিণত হয় এবং আমরা সবাই তাতে জড়িত ছিলাম। বিএনপি বলেন, অন্যান্য রাজনৈতিক দল বলেন বা সাধারণ জনগণ বলেন, সবাই কিন্তু আমরা একত্রে ওই সরকার পতনে আমরা সাহায্য করছি, সংগ্রাম করছি। কিন্তু আমাদের যে মূল উদ্দেশ্য গত 17 বছর, যে আমরা দেশে একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, সমাজকে গণতান্ত্রিক করতে চাই এবং গণতন্ত্রের মাধ্যমে মানুষের যে সাংবিধানিক অধিকার, যে মানুষের যে মৌলিক অধিকার, সে অধিকারগুলো পুনঃপ্রতিষ্ঠা করা। এখন গতকাল আমাদের প্রধান উপদেষ্টা সাহেব একটা জনগণের উদ্দেশ্যে একটা বক্তৃতা করছেন, 100 দিন সরকারের কেমন গেল বা এই উপলক্ষে। তো অবভিয়াসলি আমরা তো আশাই করেছিলাম যে উনি একটা গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি একটা রোড ম্যাপ দিবেন। তো যতক্ষণ পর্যন্ত আমরা একটা রোড ম্যাপ না পাই, ততক্ষণ পর্যন্তই আমাদের জন্য আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনে আমরা যে আন্দোলন সংগ্রাম করছি, আমাদের যে 1,62,000 মামলা আমাদের বিরুদ্ধে দায়ের করা হলো, প্রায় 60 লক্ষ লোক এটার আসামি। তো
আমাদের তো ওই উদ্দেশ্য সাধন এখনো হয়নি। রোডম্যাপ বলতে কি বোঝাতে চাচ্ছেন, যে একেবারে 2025 সালের অমুক তারিখ নির্বাচন হবে, বিষয়টা কি এমন? না, ওনারা তো মেন তো একটা সংস্কার, কতগুলো সংস্কার করতে চায়। সংস্কারের ব্যাপারেও আমি বলতে চাই যে এখন থেকে 6 বছর আগে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু একটা ভিশন 2030 নামে একটা আমরা ম্যানিফেস্টো আমরা প্রকাশ করেছিলাম। সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে আমরা বহুমাত্রিক সংস্কার করব যদি আমরা সামনে ক্ষমতা আসি। দুই বছর আগে বা 1.5 বছর আগে আমাদের বর্তমান নেতৃত্ব তারেক রহমান সাহেবের নেতৃত্বে একটা 27 দফা প্রথম একটা সংস্কার প্রস্তাব দিয়েছিল যে এই সংস্কারগুলো আমরা করব যদি আমরা নির্বাচনে ক্ষমতায় আসি। পরবর্তীকালে অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে আমরা ঐক্যমতে পৌঁছাই এবং এই 27 দফাকে আমরা নিয়ে আসি 31 দফায়। তো সংস্কার তো আমরাও চাই। এখন ওনারা চাচ্ছেন যে সংস্কার করে বা কিছু সংস্কার করে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে। এখন প্রশ্নটা হলো যে সংস্কার কিন্তু বহুমাত্রিক হয়। এখানে কতটুকু পর্যন্ত সংস্কার আপনারা চাচ্ছেন? আমরা তো কি কি ক্ষেত্রে চাচ্ছেন? আমরা তো চাচ্ছি যে ইলেকশনের পদ্ধতি এবং প্রক্রিয়া সংস্কার করে ইলেকশন কমিশনকে নতুন করে সাজিয়ে আপনি নির্বাচন দিয়ে দেন। আর রাজনৈতিক দলগুলোর সাথে একটা ঐক্যমতে পৌঁছান যে সরকার যেই গঠন করুক তারা যেন সংস্কারের কাজগুলা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এখন এই ভিতরে অনেক সংস্কার আছে, যেগুলি কিছু আছে সাংবিধানিক সংস্কার, কিছু আছে স্ট্যাটিউটরি বা আইনের সংস্কার, কিছু আছে প্রাতিষ্ঠানিক সংস্কার, কিছু আছে রেগুলেটরি এজেন্সি বা নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সংস্কার, অন্যদিকে আবার আছে কিন্তু সামাজিক সংস্কার। যেই সংস্কারগুলা জনপ্রতিনিধিত্বশীল সরকারের মাধ্যমে অনলি হওয়া উচিত বা করতে পারে বা করার ক্ষমতা রাখে। এখন যদি এই সরকার যদি ওই সংস্কারগুলা করে তাহলে এই সংস্কার তো ট্যাক্সই হয় না। যেমন যদি আপনি 111-এর সরকার দেখেন, ওনারাও কিন্তু 180টা আইন সংস্কার করছিল, নতুন করে 180টা আইন প্রণয়ন করছিল। কিন্তু পরবর্তীকালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারা কিন্তু 6টা আইন ছাড়া বাকি কোনোটাকে আর পার্লামেন্টে উত্থাপন করে নাই। তাতে তারা অটোমেটিক্যালি ওগুলি বাতিল হয়ে গেছে। সেই জন্য আমি বলি আপনি ওই সংস্কার করেন যেগুলি জনগণের কল্যাণে আসবে, ওই সংস্কারগুলো তো করেন যেগুলি যেমন প্রাতিষ্ঠানিক সংস্কার, যেগুলি প্রতিষ্ঠানগুলা জনকল্যাণে প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের দ্বারা পরিচালিত, জনগণের টাকায় পরিচালিত, তারা যেন জনগণের কল্যাণে কাজ করে। জনাব আব্দুল আউয়াল মিন্টু, ধরেন আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে এই সরকারের খুব বেশি জায়গায় হাত দেওয়া উচিত না, পরবর্তীতে যেই দল নির্বাচিত হবে তারাই সংস্কারগুলি করবে। বাংলাদেশে তো রাজনৈতিক দলগুলো, যদি আমি বলি যে 90-এর থেকে গণতন্ত্রের যাত্রা শুরু, তখন থেকে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল, বহুবার বহু দল এসেছে, সংস্কারের কথা বলেছে, আওয়ামী লীগও দিন বদলের সনদের কথা বলেছে। তো কি দিন বদল হয়েছে এটা তো 16 বছরে দেখাই গেল। বিএনপিও যে সংস্কারের কথা বলছে, তারা নির্বাচিত হবার পরে সেই সংস্কারগুলো আদৌ করবে কি করবে না, জনগণ এতটা ভরসা কিভাবে করতে পারবে তাদের উপর? প্রথম কথা হলো যে দেখুন, করবে কি করবে না এটা একটা বড় প্রশ্ন। কিন্তু বিএনপি যদি ঠিকমতো সংস্কার করত তাহলে আজকে তো দেশের অবস্থা হতো না হয়তো। এখন আমি মনে করি যখন জনগণের সামনে বিএনপি একটা সংস্কার প্রস্তাব একদম উপস্থাপন করছে, বিএনপি রাজনৈতিক দল হিসাবে তার থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। আগে কোনো দিন কোনো দল বাংলাদেশে বিএনপি সহ এরকম সংস্কার প্রস্তাব দেয় নাই। এখন তখন একদম জনগণের সামনে একটা উপস্থাপন করা হইতে 31 দফা, এর থেকে বেরিয়ে আসার কোনো স্কোপ বিএনপির নাই। আর বিএনপি যদি আগে সংস্কার করত তাহলে বিএনপি তো দীর্ঘদিন এই জুলুম, অত্যাচার, নির্যাতন এগুলো সহ্য করতে হতো না। সেই জন্য আমি মনে করি ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে, আর আমি মনে করি যে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতা আসুক, বিএনপি না আসলে বিএনপি সেটা হাসি মুখে বরণ করে নেবে।
যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে জনগণের সামনে যেটা উপস্থাপন করা হয়েছে এটা হলো এক ধরনের কমিটমেন্ট জনগণের সামনে। তো জনগণকে যে কমিটমেন্ট দিছে, আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে বিএনপি সেই সংস্কারগুলো করবে। আচ্ছা, আল জাজিরার ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎকার প্রকাশিত হলো, সেখানে উনি বলছেন যে নতুন সংবিধান 4 বছর উল্লেখ করা হতে পারে, মানে একটি সরকারের ক্ষমতা কতটুকু হবে, এবং তিনি বলছেন যে কারণ সম্ভবত মানুষ সরকারের মেয়াদ কম চায়, তাই এটি 4 বছরের কম হওয়া, মানে অন্তর্বর্তী সরকারের, তার সরকারের ক্ষেত্রে বলছেন যে উচিত, এটা নিশ্চিত, তবে এটি আরও কম হতে পারে। এরপরে এক ধরনের আলোচনা সমালোচনা শুরু হলো যে তিনি কি আসলে 4 বছর ক্ষমতায় থাকতে চাচ্ছেন নাকি। তবে তিনি এটাও বলেছেন যে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় সেটাই মূল প্রশ্ন। রাজনৈতিক দলগুলো যদি বলে এটা ভুলে যাও, অর্থাৎ সংস্কারের কথা, নির্বাচন দিয়ে দাও, তাহলে আমরা সেটাই করব। তার এমন বক্তব্যকে, মানে ইন্টারভিউটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সরকারের 100 দিনের, আপনারা যেটা বলছেন রোডম্যাপের দিকে কি যেতে পারছে? আর যে সংস্কারের কথাগুলো অন্তর্বর্তী সরকার বারবার বলছে যে আমরা সংস্কারটা করেই যাব, সেই সংস্কারেরও কি কোনো রোডম্যাপ আপনি পাচ্ছেন নাকি? ওনারা কতগুলো কমিটি করছেন, যেটা একটু আগে আজকেও বলে কমিটি করছে 5টা, এর আগে প্রথমে করছে 6টা মনে হয়, তারপরে আবার 4টা ছোট কমিটি করছে, আজকে আরো 5টা করছে। ওই চারটাই এই 5টার সাথে অ্যালাইন হচ্ছে। অ্যালাইন, আচ্ছা। এখন বলতে যে ডিসেম্বরের মধ্যে এই কমিটিগুলো তাদের প্রস্তাবনা পেশ করবে। যখন প্রস্তাবনা পেশ করবে তখন আমরা বুঝতে পারবো যে ওনারা কি কি সুপারিশ দাখিল করছে, এর ভিতরে কোনটা সাংবিধানিক, কোনটা আইনগত, কোনটা প্রাতিষ্ঠানিক, কোনটা সামাজিক, এছাড়া তো বুঝতে পারবো না। তবে একটা কথা শুধু আমার পছন্দনীয়, সেটা হলো যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার প্রেক্ষিতে এটা ঠিক করা হবে যে কোন সংস্কারগুলা ওনারা এখন করবেন আর কোনটা এটা পরে করা হবে। আমি মনে করি সবচেয়ে ভালো, একটু আগে যেটা সামাজিক যে সংস্কার দরকার, যে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে বা বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেই সংস্কারগুলো যদি ওরা করে ফেলেন তাড়াতাড়ি, আর একই সাথে যেগুলি আইন বদলাতে হবে, যেগুলি সংবিধান বদলাতে হবে, এগুলি নির্বাচিত সরকারের হাতে, এগুলি যদি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারেন যে এই সংস্কারগুলো অবশ্যই করা হবে, কিন্তু করা হবে বাই জনপ্রতিনিধি যখন নির্বাচিত হবে তখন। আদারওয়াইজ যেটা আপনাকে আগে বলছি যে পুরানো ইতিহাস দেখিয়ে যে এই সংস্কারগুলো টেকসই হয় না। আচ্ছা, তো বারবার আপনি সংস্কার করবেন, সেটা আবার বাদ পড়বে, সেটা আবার বাদ দিয়ে দিবে, কোনো লাভ তো না এটাতে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের যেহেতু প্রশ্নটা চলে আসলো, আমার অনেক নেতাদের সাথেই কথা হচ্ছে, তাদের অনেকেরই অভিযোগ আছেন যে এই সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যেরকমভাবে ইনক্লুসিভ আলোচনা হবার দরকার ছিল তেমনটা হচ্ছে না, যেটুকু সময় নিয়ে আলোচনা হবার দরকার ছিল তেমনটা হচ্ছে না। এই অভিযোগ কি সত্য নাকি? এটা তো অভিযোগের বিষয় না, আমার ধারণা। আপনার অভিজ্ঞতা কি বলে? ওনারা তো রাজনৈতিক সরকার না, ওনারা জনপ্রতিনিধি না, ওনারা জনগণের সমর্থিত একটা সরকার। আমরা সমর্থন করছি এবং আমরা সমর্থন করে যাচ্ছি, করে যাব, কিন্তু যতক্ষণ না আমরা চাই যে তাড়াতাড়ি ওনারা একটা নির্বাচনের রোড ম্যাপ দেখ, সংস্কারের একটা রোড ম্যাপ দেখ। তো এই সরকার তো যারা জনগণের প্রতিনিধিত্ব করে না, নর্মালি জনসমর্থিত হইতে পারে কিন্তু নির্বাচিত তো না। অতএব ওনাদের সেই হয়তো মন মানসিকতা বলেন, অথবা সেই দায়িত্ববোধ বলেন, অথবা তাদের অব্লিগেশন যেটা, সেটাও তো নাই। অতএব ওনাদের যদি জনগণের সাথে রেগুলার ইন্টারাকশন না করেন, এই জন্য তো ওনাদেরকে দায়ী করে কোনো লাভ নেই। কিন্তু ওনারা তো বারবার রাজনৈতিক ঐকমত্যের কথা বলেই যাচ্ছেন। হ্যাঁ, ঐক্যমত্যকে বলে যাচ্ছে। ঐক্যমত্যর এখন তো কোনো বিষয় নেই, এখন তো একটা বিষয়, সেটা হইলো কি কি সংস্কার করবে। সেটা তো বলছেন যে ডিসেম্বরে ওই রিপোর্টগুলো ওনারা পাবেন, তখন রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন। এই মুহূর্তে ওনারা ওনাদের সরকার পরিচালনা করতেছে, রাজনৈতিক দলগুলোর সাথে মাঝে মাঝে বসতেছে, কিন্তু একটা ঐক্যমতে পৌঁছানোর জন্য বা ভবিষ্যতে রাষ্ট্রকে কোন দিকে এগিয়ে নিয়ে যাবে সেটার জন্য যেই দর কষাকষি বলেন, সেটার জন্য যেই মিটিং বলেন, সেটা তো হচ্ছে না এবং হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কম। এই সরকারের 100 দিনের যদি কাজের মূল্যায়ন আপনাকে করতে বলি, আপনি 10-এ কত দিবেন?
আপাতত আমি এটার কোনো মূল্যায়ন করতে চাই না, কারণ আমি দুই একজন উপদেষ্টা ইনক্লুডিং মানে ওনাদেরকে অলরেডি আমার মূল্যায়নটা বলেছেন। প্রাইভেটলি বলছি। এটা পাবলিকলি এই মুহূর্তে 100 দিনে মূল্যায়ন করাটাও মুশকিল, আর 2 নম্বরেও তো পাবলিকলি আমি মূল্যায়ন করতেও চাই না। আমি এত কনফিডেন্ট না যে বলবো এত ভালো এত খারাপ। তো যেটুকু বলতে পেরেছেন সেটা হচ্ছে যে অর্থনীতি নিয়ে খুব আশাবাদী না। তো এইবার যদি আমরা দেখি যে মূল্যস্ফীতি তো আগের সরকারের সময় থেকে একটা তীব্র ছিল, সেই মূল্যস্ফীতিটা কমানোর জন্য যারা যারা অনেক কথা বলেছিলেন তারা এখন উপদেষ্টা পরিষদে আছেন, গভর্নর হিসেবে আছেন, তাদের সবাই আমার এই অনুষ্ঠানে এসে ইন্টারভিউ দিয়েছিলেন। তো তারাও এরপর এখন মূল্যস্ফীতিটা কমাতে পারছেন না। অক্টোবরে আমি দেখলাম খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 12.66%, সাধারণ মূল্যস্ফীতি মানে সার্বিক মূল্যস্ফীতি 10.87। 2 দিন পর পর কারখানায় ঝামেলা হচ্ছে, রোডঘাট ব্লক হচ্ছে, অনেকে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিচ্ছেন, কারখানা বিক্রি করার মতন অবস্থা হয়েছে এমনও শুনেছি। অনেক ব্যবসায়ীর নামে একেবারে লাগাতার মামলা হয়েছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সার্বিকভাবে অর্থনীতির এখনকার অবস্থাটা কি, এবং যদি আমি ধরে নেই যে আসলে অর্থনীতির অবস্থাটা ভালো না, তাহলে তার দায় কি শুধু এই সরকারের নাকি? শুনুন, আমি অর্থনীতি নিয়ে যখনই আপনি পর্যালোচনা করেন, তো এটার প্রাথমিক পয়েন্ট হলো সামগ্রিক অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক্স। তো সামগ্রিক অর্থনীতির 5-6টা সূচক আছে। এর ভিতরে প্রধান যে ইন্ডিকেটর সেটা হলো জিডিপি। তো এখন এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক সবাই বলছে আমাদের জিডিপি 5% উপরে হবে না এবার। বাট আমার ধারণা এখন বর্তমান যে অবস্থা আমি দেখতেছি তাতে হয়তো 4% বেশি হওয়ার সম্ভাবনা খুব কম। তো যেখানে আগের সরকার বলছে 6.5, 7, 7.5 হয়েছে বা 7.2%, সেই সব তথ্য নিয়ে তো অনেক অবশ্য প্রশ্ন আছে, আপনি নিজেও করেছেন। সেটা আমি বাংলাদেশের বর্তমান পরিসংখ্যান, তখনকার যে পরিসংখ্যান, সেটা আমি কখনো বিশ্বাস করি না, এখনো করি না। সেই হিসাবে তো আপনার দেখবেন যে জিডিপির গ্রোথ তো কমে গেছে বা কমতেছে দিন দিন। 2 নাম্বার যদি আপনার ধরেন, আমি ধরি ইনভেস্টমেন্ট, আমার তো মনে হয় কেউ বলতে পারবে না আপনাকে বাংলাদেশে এখন ইনভেস্টমেন্ট হচ্ছে। আমাদের মূলধনী যন্ত্রপাতির আমদানি কমে গেছে, আমাদের কাঁচামালের আমদানি কমে গেছে। একটা হলো ব্যাংকিং সেক্টরের সমস্যার জন্য হচ্ছে, আবার আপনি যে কারণটা বললেন যে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের সমস্যা, তার জন্য হচ্ছে। সো আইন শৃঙ্খলা, ব্যাংকিং সমস্যা, এই দুটা মিলেই কিন্তু উৎপাদন ব্যবস্থাপনা একটা ঘাটতি দেখা দিচ্ছে। তো তাতে তো ইনভেস্টমেন্ট হবে না, হচ্ছে না এখন। 2 নাম্বার যদি, আর 3 নাম্বারে আপনি আসেন এমপ্লয়মেন্ট। ইনভেস্টমেন্ট যদি না হয় তাহলে চাকরি সংস্থান তো হবে না। 16 থেকে 17 লক্ষ ছেলে এবং মেয়ে এখন চাকরি বাজারে আসতেছে এবং চাকরি চায়। তার সাথে ঐতিহাসিকভাবে যখনই কোনো দেশে কৃষিতে উৎপাদনশীলতা বাড়ে, তখন কৃষিতে অনেক লোক কর্মচ্যুত হয়ে আবার নতুন করে চাকরি বাজারে আসে। এর কারণ কৃষির উৎপাদনশীলতা বাড়ে, ভালো ইনপুট দিচ্ছেন, ভালো বীজ দিচ্ছেন, যন্ত্র ইউজ করতেছেন। আগে যখন নাঙ্গল ছিল, এখন আপনি ট্র্যাক্টর ইউজ করতেছেন। তো সেজন্য কৃষিতে লোক কম লাগে, তো তারা আবার নতুন করে চাকরি বাজারে চলে আসে। তো যদি আপনি ধরেন তাহলে এমপ্লয়মেন্ট তো হচ্ছেই না। এমপ্লয়মেন্ট হওয়ার অনলি রাস্তা হলো যদি দেশে বিনিয়োগ হয়। বিনিয়োগ যদি না হয় তাহলে কর্মসংস্থান হবে না। তারপরে যে উচ্চ মূল্যস্ফীতি, সেটা উত্তর আপনি দিয়েছেন, তো কমে নাই। আর লাস্টে যেটা হবে সেটা হলো আমাদের বিদেশের সাথে আমাদের দায় স্থিতি, যেটাকে ইংরেজিতে বলতে পারেন ব্যালেন্স অফ পেমেন্ট। তো ব্যালেন্স অফ পেমেন্টের 2টা সাইড আছে, একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট আর একটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। এখন সরকার বলছে যে আমাদের কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিট যেটা, সেটা এখন কমে আসছে। 1 মাস হয়তো কমতে পারে, কিন্তু আমি তো দীর্ঘদিন ধরে কমার কোনো লক্ষণ দেখি না। এর কারণ ওরা বলতেছে যে রেমিটেন্সটা একটু বেড়েছে। এখন বাংলাদেশে বহুদিন পর গত 2 বছরে আমি দেখতেছি আমাদের কারেন্ট অ্যাকাউন্টও ডেফিসিট, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টও ডেফিসিট। এই জন্য আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দিন দিন কমে যাচ্ছে। সো এখন যদি আপনি এক্সচেঞ্জ কন্ট্রোল,
ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এগুলোকে একত্রে আনেন, তাহলে সেখানেও আমি কোনো উন্নতি দেখি না। অতএব অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি বলবো আমি এখনো দায় ওনাদের দিব না, বিকজ 3 মাস যথেষ্ট সময় না কোনো কিছুর উন্নয়ন করা। বাট আমাকে দেখতে হবে যেটা ওনারা কি কি ডিসিশন নিচ্ছেন। আর অন দ্য রাইট ট্র্যাক, এইটাই হচ্ছে প্রশ্ন। রাইট ট্র্যাক কিনা এটাও আমি এখন বলবো না আপনাকে, কারণ এটা বললে কেউ মনে করবে আমি আননেসারি ক্রিটিসাইজ করতেছি। আমরা আমার যেখানে যেখানে বলার আমি বলতেছি যে কিছু কিছু কাজ করা দরকার, যাতে করে আমাদের যে উদ্যোক্তাদের বিচক্ষণতা, উদ্যোগ আছে এগুলি ব্যবহার করার জন্য, উদ্যোক্তাদের এই কনফিডেন্স ব্যাক করানোর জন্য এই সরকারের এখন প্রাইমারি আসলে কি করা উচিত বলে আপনার মনে হয়? মানে প্রথম যেটা করা দরকার আমি মনে করি দেশে ব্যাংকিং সেক্টরটা ঠিক করা। সেই চেষ্টা তো করছে না, এখন করছে তো। করলেও আমি মনে করি না এখনো এনাফ। হয়তো করতেছে, আমিও দেখতেছি কিছু করতেছে, কিন্তু এখন যদি আপনার যদি লাগে 100, আপনি যদি 50 করেন তাহলে তো করতেছেও ঠিক আছে, আবার আমাকে বলতে হবে এনাফ না। 2 নম্বর হলো আপনি আর্থিক সেন্টারের পরে আপনি আসেন দেশে একটা ল অ্যান্ড অর্ডার, শ্রমিক অসন্তোষ, এগুলিও কিন্তু বিনিয়োগকে নিরুৎসাহিত করে। আপনি যদি দেখেন যে নিত্য নিয়ত, এবং এই শ্রমিক অসন্তোষের একটা কারণ হলো ব্যাংকিং সেক্টর খারাপ হওয়াতে। কারণ উদ্যোক্তা যখন তার টাকা দরকার সে তো টাকা পাচ্ছে না, সে হয়তো লোন নিয়ে নিবে, কিন্তু টাকা যখন পাচ্ছে না সে তার বেতন দিতে পারছে না। বেতন যখন দিতে পারে না তখন শ্রমিক অসন্তোষ হচ্ছে। তো সেজন্য আমি বলতে দেখুন একটার সাথে একটা রিলেটেড। তো আমি চাই যে ব্যাংকিং সেক্টর আগে ঠিক হোক, তারপরে আপনাকে আমাদের যে সামাজিক সমস্যা যেটা হলো আইনশৃঙ্খলা সমস্যা, একে অপরকে বিশ্বাস না করা, আমাদের বিভিন্ন যে সমস্যা এগুলি সমাধান করা। আরেকটা হলো আমাদের জুডিশিয়ারি। পার্লামেন্ট নাই, পার্লামেন্টের কথা বলে লাভ নাই। যখন ছিল তখনও কোনো আমাদের কাজে আসে নাই। কতগুলা দুর্বৃত্ত টাইপের লোক আমাদের পার্লামেন্টে বসতো, তো সেজন্য ওটা নিয়ে আমার চিন্তা নেই। কিন্তু আমাদের যে জুডিশিয়ারি, আপনার যদি একবার আপনি কোর্টে একবার ঢুকতে পারেন কোনো জিনিসকে, বরং আপনার সাথে আমার একটা চুক্তি হলো, আপনি চুক্তিটা মানলেন না, আমি কাজটা করলাম, আপনার কাছে আমি 2 লাখ টাকা বা 10 লাখ বা 2 কোটি টাকা পাওই না। কোর্টের মাধ্যমে গেলে 15 বছর এটা শেষ হবে না। কারণ আপনি যে লোয়ার কোর্টে যেতেন তো জজ কোর্টে যায়, জজ কোর্টে জিতলে হাইকোর্টে যায়, হাইকোর্টে গেলে সুপ্রিম কোর্টে যায়। একবার যদি আপনি সুপ্রিম কোর্টে যান তাহলে এটা 10 বছরে এটার আর কোনো হদিশ থাকে না। সো এই জিনিসগুলো তো এই সংস্কার যারা করতে চায় তারা করতে পারে। এগুলি তো আইন বদলানোর দরকার নেই ভাই, এগুলি করতে পারে। কিন্তু ওই জায়গায় তুমি হাত দিতে দেখতেছি না এখনো। ওনারা কথা বলতেছে সমানুপাতিক প্রতিনিধিত্ব, ওনারা বলতেছে মানে দুনিয়ার কথা বলতেছে, যেগুলি ভালো, কিন্তু ওগুলি ওনারা করতে পারবেন না। কিন্তু যেটা করা দরকার, যেটা করতে পারে অতি সত্তর, সেটা তো করতেছে না ভাই। ওই জন্যই আমি চাচ্ছি যেগুলি ওনারা করতে পারে সেগুলি যেন অতি সত্তর করে। তো ওই যত তাড়াতাড়ি ওগুলি করবে তত মানুষের আশা এবং প্রত্যাশা যে একটা আসে এই সরকারের উপরে, সেটা দিন দিন তারা বলবে যে না, এটা না কাজ করতেছে। আপনি যে ব্যাংকিং খাতে সংস্কারের কথা বলছিলেন, আপনি 2 দিন আগেই বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের স্বৈরাচারী আচরণ বাণিজ্যিক ব্যাংকগুলোকে ধ্বংস করার জন্য দায়ী। সরকারের প্রথম পদক্ষেপ হবে কেন্দ্রীয় ব্যাংককে নতুন করে তৈরি করা। তো একটা সময় দেখেছিলাম যে সেন্ট্রাল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই দুটো একরকম মুখোমুখি অবস্থানে চলে আসে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সেন্ট্রাল ব্যাংক নিয়ন্ত্রিত হচ্ছে এবং তার মাধ্যমে অন্যান্য ব্যাংকগুলি নিয়ন্ত্রিত হচ্ছে। এবং ব্যাংকিং খাতের সংস্কারের ক্ষেত্রে আরেকটা বড় সমস্যা হচ্ছে, কারণ ব্যাংকে তো টাকাই নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা অনুযায়ী $17 বিলিয়ন বা তার বেশি আসলে পাচার হয়ে গেছে। আপনি নিজেও ন্যাশনাল ব্যাংকের দায়িত্ব নিলেন, যে ন্যাশনাল ব্যাংকের একদম ক্রাইসিস অবস্থা। প্রথমে আপনার অভিজ্ঞতা জানতে চাই, ব্যাংকের দায়িত্বটা নেওয়ার পরে কি হলো, এবং ওই যে ব্যাংকিং খাতের যে সংস্কারগুলোর কথা আসছে, ব্যাংকে টাকা নেই, সংস্কারটা হবে কিভাবে, বা ব্যাংকগুলোকে আমি ফাইন্যান্সিয়ালি বা কিভাবে সাপোর্ট দেবো? কারণ গভর্নর বলছেন যে নতুন টাকা ছাপায় তো দুর্বল ব্যাংকে আর সাপোর্ট দেওয়ার মতন অবস্থায় নাই। শুনেন, প্রথম কথা হলো মানি ক্রিয়েশন, যেটা টাকা ছাপানো ছাড়াও বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা আছে।
যদিও আমাদের কেন্দ্রীয় ব্যাংক বারবার বলছে টাকা ছাপাবো না, টাকা ছাপাবো না। এক, দুই নম্বর হলো এটা তো আপনাকে ডিসাইড করতে হবে মুদ্রানীতির মাধ্যমে। বাংলাদেশের মুদ্রানীতি কারা বানায়, কিসের উপর ভিত্তি করে বানায়, এটা আজও আমাদের কাছে অজানা। আপনি জানেন কি না আমি জানি না। তো আমি যেটা চাচ্ছি এখন, যেটা আমি গত এক সপ্তাহ থেকে বলা আরম্ভ করছি, যে আমাদের টোটাল কেন্দ্রীয় ব্যাংকের সংস্কারের দরকার আছে। এই যে আপনারা লুটপাট বলতেছেন, এই যে আপনারা অনিয়ম বলতেছেন, এই যে ব্যাংকগুলো যে আজকে খালি অনিয়মের মাধ্যমে টাকা নিয়ে গেছে, প্রত্যেকটা লোন, বড় বড় লোন, আমি আপনাকে বলতে পারি কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া যে এই টাকাগুলো কিন্তু লুটপাট হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায়, সহায়তায় এবং কেন্দ্রীয় ব্যাংকের জ্ঞাতসারে। তো তাহলে দায় তো কেন্দ্রীয় ব্যাংকও দায়ী। এখন আমি চুরি করলাম, আমি তো চোর বুঝলাম, আমি দায়ী, আপনি পুলিশ, তো তাহলে আপনার একজনেরও দায়িত্ব নেই আমাকে ধরার। বিকজ পুলিশের যেরকম আইন ফলো না করলে শাস্তি দেওয়ার আছে, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব হইল বাণিজ্যিক ব্যাংকগুলোকে সুপারভাইজ করা, রেগুলেট করা। তো আপনি কী রেগুলেট করলেন? এই গভর্নর সাহেব নতুন, বাট আমাদের কেন্দ্রীয় ব্যাংক তো আর নতুন না। আমরা ঠিক করতে হবে কেন্দ্রীয় ব্যাংকের বর্তমানে যেভাবে কার্য পরিচালনা করে, যে একটা বোর্ড অফ মানে একটা বোর্ড আছে, আমি সেই বোর্ডের সংস্কার চাই। এবং আমি সহসাই জাতির সামনে লিখিতভাবে বিভিন্ন পেপারে আমি লিখিত আর্টিকেল লিখতেছি, কোন দেশে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে শাসিত হয়, কোন দেশে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে মুদ্রানীতি প্রণয়ন করে, কোন দেশে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে মুদ্রানীতির সাথে আর সরকারের রাজস্ব নীতির সাথে সামঞ্জস্য রাখে। এই জিনিসগুলো আমাদের এখানে মিসিং। অতএব যখনই কেন্দ্রীয় ব্যাংক তার কাজটা ঠিকমতো করবে না, তখনই সরকার ওই তার উপরে মানে কি বলবো এটাকে, ওটার উপরে খবরদারি করবে। কারণ আপনাকে বুঝতে হবে কেন্দ্রীয় ব্যাংকের অপর নাম ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, অর্থাৎ তারাই সর্বশেষ আপনাকে ধার দেওয়ার জন্য ওদের কর্তব্য। তো এখন সেজন্য বলি যে কেন্দ্রীয় ব্যাংক করতেছে, কেন্দ্রীয় ব্যাংক করতেছে না এটাও বলা যাবে না, আবার আমি খুশি হইয়া বলতেও পারবো না যে সব ঠিক আছে। অতএব কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বটা আর একটু বেশি করে ওনাদের করতে হবে, যাতে করি বাণিজ্যিক ব্যাংকগুলো তার সমস্যা কাটিয়ে উঠে আর্থিক সেক্টর ঠিক হয়, এবং আর্থিক সেক্টর বা এই খাত যদি ঠিক না হয়, বাংলাদেশের মধ্যে একটা বঙ্গের অর্থনীতি আরও দিন দিন খারাপ হবে। এখন মনে করেন আজকে ব্যাপারেও আপনি দেখেন যে ঋণ খেলাপি বেড়ে গেছে। ঋণ খেলাপি কেন বাড়তেছে? এখন তো কোনো অনিয়ম হচ্ছে না। এখন কিছু লোক চলে গেছে, কিছু লোক এখন জেলে চলে গেছে, কিছু লোক বিদেশে চলে গেছে, কিছু লোক মনে করেন এখন কাঁচামালের জন্য তার উৎপাদন ঠিকমতো করতে পারে নাই, কিছু লোকের প্রবলেম হলো ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়াতে তার উৎপাদন খরচ বেড়ে গেছে, সেই অনুপাতে মার্কেটে বিক্রি করতে পারতেছে না। সো অনেকগুলো কারণ আছে। এখন যদি আপনি একটা কারণ নিয়ে খালি ছুটেন যে আমি মানি সাপ্লাই কমাই দেব, মুদ্রা ছাপাবো না, তাতে মূল্যস্ফীতি কমে যাবে, আমি মনে করি না এটা সমাধান। আমি মনে করি আপনাকে ব্যালেন্স গ্রোথের জন্য, একটা ব্যালেন্স প্রবৃদ্ধির জন্য আমাদের অর্থনীতিতে আপনাকে একটা সামঞ্জস্যপূর্ণ নীতি প্রণয়ন করতে হবে, যাতে মুদ্রানীতি এবং রাজস্ব নীতির মধ্যে একটা সামঞ্জস্য থাকে। তো এখন গত 3 বছর ধরে বাংলাদেশে ওয়েজ ইন্ডেক্স হিসাবে বাড়ে নাই তেমন, কিন্তু 2 বছর থেকে আমাদের এখানে মূল্যস্ফীতি বাড়তেছে। তো যখন একটা দেশে মূল্যস্ফীতি বেশি থাকে আর মজুরির হার যদি কম থাকে, তাহলে আপনার সঞ্চয়টা করবেন, টাকাও যাবে না। এখন গত বছর আপনার বেতন আছে 10,000, আপনি খরচ করছেন 10,000 সমান সমান। এবছর আপনার 10,000 টাকা বেতন, আপনার ওই খরচ হলো 11,000। তো আপনি সঞ্চয় করতে করবেন, আপনার তো আগের সঞ্চয় যেটা সেটাকে এখন খরচ করবেন। সেজন্য আমি বলতে চাই দেখেন, একটা ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, একটা পার্টিকুলার নীতি নিয়ে যদি আপনি বসে থাকেন, তাহলে ওই নীতি অন্য আরোপগুলোর সুযোগের সাথে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করবে।
এবার একটু বাজারের প্রসঙ্গে চলে আসতে যাচ্ছিলাম। বলা হচ্ছে যে আওয়ামী লীগের যে সিন্ডিকেট ছিল, মানে এই সরকারের যা ভাষ্য, তা আমরা ভাঙতে পারিনি। আপনার কি মনে হয় যে বাজারের এখন যে অবস্থা, এটা কি শুধুই সিন্ডিকেটের কারণে? এবং সিন্ডিকেট যারা দেখে আবার তাদের মধ্যেই এরকম একটা বেকুব বাংলাদেশে আর কেউ নেই। আমি তো সিন্ডিকেট দেখি না ভাই। আপনি বলেন একটা কাঁচা বাজারে যখন আপনি যান, ওই যে একটা দেখবেন একজন ম্যাজিস্ট্রেট একটা ডেইলি তার ইউটিউবে আমি দেখি, ও এখানে কল করে ওখানে কল করে পুলিশ নিয়ে আসে, জরিমানা করতেছে। যত উনি এটা করবে তত দাম আরও বাড়বে। বিকজ সাপ্লাই চেইনের, পণ্য সরবরাহের যে চেইন, এই চেইনের একটা নীতিমালা আছে। আপনি যত এটা বাধাপ্রাপ্ত করবেন তত দাম বাড়বে। কারণ কি দরকার, একটা অনেক দোকানদার, যে 111-এ দেখছি না, যত নজরদারিরও দরকার আছে না? ভোক্তারা তো সবসময় বলে নজরদারি করেন, বাজারে যান না কেন? যিনি নজরদারি করতেছে ওনার যাইয়া একটু ব্যবসা করতে বলবো ওনার, যদি সুযোগ পাই, যে 2-4টা দিন ব্যবসা করেন, জীবনে 2-4টা লোকের কর্মসংস্থান করেন, তাহলে বুঝবেন ব্যবসা কারে কয়। আর ওনার তো হইলো যে বেশি আপনার যৌক্তিক মুনাফা করেন, অতি মুনাফা করেন। তাহলে কি আমাদের এখন সাপ্লাই কম হচ্ছে? আমি তো মনে করি পণ্যের দাম যেটা হচ্ছে কিছুটা অত সাপ্লাই চেইন ব্রোকের জন্য হচ্ছে, বাট বাকিটা এটা নর্মাল প্রাইসে আছে। এনারা লোকজনকে আরও হতাশায় ভুগাচ্ছেন যে ওই কিছু লোক অতি মুনাফা করতেছে। তো অতি মুনাফা এটাটা কে বলবে ভাই আমারে? এটা কোনো আপনি লেখাপড়া করছেন না, ওখানে লেখা আছে, কোথাও পাইছেন? কারে মুনাফা বলে, কারো অতি মুনাফা বলে? আমাদের ধর্মের কোনো বইতে লেখা পাইছেন যে এটা মুনাফা আর এর উপর হইলো অতি মুনাফা? আমি তো এটা দেখি নাই কোনোদিন। কারণ ওনারা কিসের ভিত্তিতে এসব কথা কয় এটা আমার জানা নাই ভাই। আমি তো আপনাকে বললাম, যত আপনার এখন যদি আমার পণ্য কিনতে 20 টাকা খরচ, আমি যদি এটা 100 টাকায় বিক্রি করি, সেটাকে নিশ্চয়ই আমি অতি মুনাফাই বলবো। নর্মাল আর কি, সিভিক সেন্স থেকে বলছি। না বুঝলাম আমি। এই যে 20 টাকা কিনছি, এটা কে বলতেছে? ওই বেটারে যাই আপনি জরিমানা করতেছেন, আর যার থেকে সে কিনছে সে করে না, আমি ওনাকে তো 20 টাকা বেশি করছি, ও তো নিজে 25 টাকা, আমি 20 টাকায় নিছে। এই জন্য আমি বলতেছি, জানেন এগুলি তাহলে এখন বাজার তাহলে নিয়ন্ত্রণ কিভাবে করা যেতে পারে? সাপ্লাই বাড়ান, আচ্ছা, নজরদারি করেন যাতে সরবরাহ বাড়ে, নজরদারি করেন যাতে হোর্ডিং না করে কেউ, যেটাকে আমরা কে বলি, এটাকে ওই মজুত করে রাখা। বাজারে মজুত করে রেখে বাজারে পণ্য সরবরাহে ঘাটতি দেখানো বা কম দেখিয়ে দাম বাড়ানো, সেটা হলো অন্যায়। কিন্তু বাজারে মাল আসে, আপনি বলেন যে কারণ বাজারে যখন আপনি কদু কিনতে যান, তো 50 দোকানে ভাই কদু আছে। তো আপনি যদি এক দোকানদারকে বাড়াইতে পারে ইচ্ছা করলে, এখন আপনি যদি মনে করেন যে 50 জন সবাই মানে একত্রইয়া দাম বাড়াই দিছে, এটা তো বিশ্বাসযোগ্য না। সেখানে তো আওয়ামী লীগ বিএনপি আছে, তো সেখানে আওয়ামী লীগ বিএনপি এক কেমনে হইল? জনাব আব্দুল মিন্টু, এবার একটু আপনার ব্যক্তিগত জীবনে চলে আসতে যাচ্ছিলাম। অনেক রাজনীতি অর্থনীতি নিয়ে কথাবার্তা হলো। 1996 সালের সংসদ নির্বাচনে আপনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা বোর্ডের দায়িত্বে ছিলেন। কোন সনে? 1996 সালে। 2001 সালে এসে বিএনপির সাথে আপনার যাত্রা শুরু হলো। মাঠের রাজনীতি বোধহয় আরও অনেক পরে। মানে কি ঘটনা হয়েছিল যে শেখ হাসিনার আস্থাভাজন থেকে অনাস্থায় পড়ে গেলেন এবং বিএনপি দেশে আপনাকে যোগ দিতে হলো? এটা কি সত্য কথা শুনতে চান? জি, সত্য কথাই শুনতে যাচ্ছি। প্রথম কথা হলো, আমার সাথে আওয়ামী লীগের কোনো নেতা, ইনক্লুডিং শেখ হাসিনা বা ওনার বোন শেখ রেহানা, ওনাদের সাথে আমার কোনো রকমের কোনো উচ্চবাচ্য বা কিছুই হয় নাই। আচ্ছা, শেষ দিন পর্যন্ত আমাদের ভালো সম্পর্ক ছিল, তৎপরবর্তীকালেও ভালো সম্পর্ক ছিল। এখন আপনি তো জানেন বেগম জিয়ার দেশ কোথায়, বাড়ি ফেনী। তো আমাদের নোয়াখালীর ভিতরে একটা মানে আজকাল এটা এমন নাই, আপনি তো 20 বছর আগের কথা বলতেছেন প্রায়। তখন আমরা যখন ছোট ছিলাম, এই নোয়াখালীর একটা মানে আত্মার বন্ধন ছিল। এখন আমাদের ছেলেমেয়েরা এগুলি মানে না, মনে করেন সেটা একটা রিজন। তৃতীয় রিজন হতে পারে, আমি মনে করি লাস্ট 1 ইয়ারে
যে সরকার পরিচালনায় আমি কিছু ঘাটতি পাইছি, যেটা আমি মনে করি এটা ঠিক ছিল না। তো ওটা তো আপনাকে ডিটেলস বলার দরকার নেই, বাট ধরেন দুর্নীতি বেড়ে গেছিল, মুক্তমুখ এগুলি। বাট পার্সোনাল সম্পর্ক যদি আপনি ধরেন বা রাজনৈতিক সম্পর্ক যদি ধরেন, কোনো রকমের কোনো আমার সম্পর্ক খারাপ ছিল না, তখনও ছিল না, পরবর্তীকালেও ছিল না, এখনও আমি মনে করব যে নাই। যদি পার্সোনাল সম্পর্ক বলেন, রাজনৈতিক দূরত্ব বাড়ছে, কিন্তু পার্সোনাল কোনো সম্পর্ক খারাপ ছিল না। তবে গত 10 বছর তো দেখাই হয় না ভাই। 2015 সনে একবার দেখা হয়েছে, যেদিন দেখা হয়েছে ওই দিন রাত্রে তো আমাকে জেলে নিয়ে গেছে। মানে 2015-তে এফবিসি যে লোকদের সাথে আমি দেখা করতে গেছি, ওরা জোর করেই নিয়েছিল আমাদের। তো তখন কিছু কথাবার্তা ওনাকে বলছিলাম সবার সামনে, উনি আবার চাটা খাওয়া হয়েছে ভালো করে, সামোসা টামোসা আমার প্লেটে উঠে দিয়েছে, আবার রাত্রে পুলিশ পাঠায় আমাকে ধরে নিয়ে গেছে, আবার ইলেকশনের পরে আবার আমাকে ছাড়িয়ে দিয়েছে। 2018-তে মনোনয়নপত্র জমা দিলেন না কেন বিএনপির থেকে? এটা দেয় নাই, আমার দল থেকে আমাকে বলছে না দেওয়ার জন্য। তাই? হ্যাঁ। কি কারণে জিজ্ঞাসা করেননি? জিজ্ঞাসা করছি, আমাদের নেতা বলছেন যে আমি ইলেকশন না করলে যদি আমি দল অফিসে বসি তাহলে দলের জন্য ভালো হবে, ওনার জন্য একটু ভালোভাবে কাজ করতে, এটা কোঅর্ডিনেশন করতে পারবে, ওইটাই মনে হয় রিজন। এটাই আমাকে বলছে দলের জন্য ভালো হবে। আচ্ছা, আপনার নগর নিয়ে অনেক ভাবনা আছে, এটা আমি জানি। আপনার যতদূর ভুল হলে ধরিয়ে দিয়েন আর কি, যে আপনার ঢাকার মেয়র পদে থাকবার ইচ্ছা ছিল, এবং পরবর্তীতে অবশ্য বিএনপি যখন ক্ষমতায় তখন আপনাকে নমিনেশন দেয়নি, এমন সময় নমিনেশনটা দিল, সেটা আবার বাতিলও হয়ে গেল। পরবর্তীতে আপনার ছেলে তাবিথ হওয়ার নমিনেশন পেল। তো এটা নিয়ে কোনো আক্ষেপ আছে নাকি? আসলে কি ঘটনা হয়েছিল সে সময় আপনাকে নমিনেশন দিল নাই বা কেন, পরে বাতিলে বা কেন? প্রথম কথা আমি বলি, অবিভক্ত ঢাকা যখন নমিনেশন আমি চাইছিলাম, এই নমিনেশনের সাথে আমার বিএনপি দেওয়া কোনো সম্পর্ক নেই। অনেকে মনে করে যে আমি বিএনপিতে গেছি আমাকে নমিনেশন দেওয়ার জন্য, নমিনেশন দিবে এই জন্য। বাট বিএনপিতে জয়েন করার আগে আমি কোনোদিন নমিনেশন চাই নাই, আমাকে বলেও নাই দিবে। আচ্ছা, যাওয়ার পরে আমি বলছি যে আমি ইলেকশন করব। তার আগে অলরেডি আওয়ামী লীগ আমাকে, আওয়ামী লীগের নেতা নাম নাই বা বললাম, নেতারা আমাকে মেয়রে ডাকতো, যারা নমিনেশন দেওয়ার মালিক মনে করেন তারা আমাকে মেয়রে ডাকতো যে আমি মেয়র ইলেকশন করব। এখন কথাটা হলো যে নমিনেশন আমাকে দেয় নাই, ওটাতে আমার কোনো আক্ষেপ নেই। আমি আবার একটু মানে আল্লাহর উপর বিশ্বাস, তো কপালের উপর বিশ্বাস করি, যেটা হতো আমার কপালে ছিল না। যেবার আমার নমিনেশন দিতে সেটা ছিল অনেকটা আমার ইচ্ছার বিরুদ্ধে। আমি কিন্তু তখন ঢাকা অলরেডি 2 ভাগে বিভক্ত, তখন আমি আর এই ইলেকশনটা করতে চাই নাই। তো তখন ছিলাম আমি পলাতক। তো পলাতক অবস্থায় আমার অফিস থেকে আমার নমিনেশন সাবমিট করতে শুধু আমার সিগনেচারটা আনছে রাত্রে বা 3টার সময়। আর আমার ছেলে যে নমিনেশন দিছে সেটা একমাত্র 100% আপনি বলতে পারেন যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কি বলবো নির্দেশ ক্রমে, যে তাবিথকেও বলেন একটা নমিনেশন পেপার সাবমিট করতে। এবং এটা আমি মেকিং পাবলিক স্টেটমেন্ট। আমি বললাম যে ও তো ইয়ং, ও কী করবে, কয় আপনার থেকে ভালো করবে, ওরে আপনার বলেন। কিন্তু আপনি এখন একা আমাদের এই নর্থে, যদি আমাদের কোনো সমস্যা হয় আপনার, তাহলে কিন্তু আমাদের ব্যাকআপ কোনো ক্যান্ডিডেট নেই। সো এটা একমাত্র বেগম খালেদা জিয়া বিএনপি নেত্রী তাবিথকে ফিল্ডে আনছে। সেকেন্ড টাইমে উনি বলছে ইলেকশন করো, সেই হিসাবে তাবিথ ইলেকশন করতেছে। আপনাকে একবার দুদক ডেকে নিয়ে গেল, প্রায় 7.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো, অভিযোগ তুললো যে আপনি রাজস্ব ফাঁকি দিয়ে অর্থ আত্মসাৎ করেছেন, অর্থ পাচার করেছেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন, এবং আপনার সহ আপনার পরিবারের সদস্যদের নাম প্যারাডাইস পেপারসেও আসলো। এসব অভিযোগ নিয়ে কিছু বলবেন নাকি? প্রথম কথা হলো, ওনারা এটা তো একবার না, এর আগেও 2007-এ বলছে আবার সমস্ত সম্পদের হিসাব দিয়েছে। আমি জেলে থেকেই আমার সম্পদের হিসাব দিছি, এবং পরবর্তীকালে এটা আরও 1.5 বছর ধরে এই অনুসন্ধান বলেন বা ইনভেস্টিগেশন বলেন এটা করছে দুদকের 3 জনের টিম।
অরিজিনালি তো আর্মিও ছিল। শেষ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো চার্জ আনে নাই। পরবর্তীকালে আবার অবৈধ সম্পদ অর্জন, বিদেশে পাচার, এটা নিয়ে আবার আমাকে, আমার 2 ছেলেকে এই দুদকে ডাকছে। যত কাগজ থেকে আমরা দিছি, যতক্ষণ রাখার ছিল ততক্ষণ রাখছে, যত প্রশ্ন বলছে উত্তর দিছি, কোনো চার্জ আনা নাই এই পর্যন্ত আমি জানি। আর প্যারাডাইস পেপারসে যে নাম আসলো, এখন শুনেন, আমি বিদেশে ছিলাম। প্যারাডাইস পেপার হলো কি, আমার বিদেশে ছিলাম 71 সনে, 1971 থেকে 1981 সন। আমি তো জাহাজের চাকরি করতাম, জাহাজের ব্যবসা করতাম। বাংলাদেশে এসেও আমি জাহাজের ব্যবসা করছি। তো জাহাজের একটা নিয়ম আছে, এটা অনেক দেশেই, আমাদের দেশের জন্য না হয়তো, যে জাহাজ এক কোম্পানির একটা জাহাজ হয়। আর জাহাজের আবার কিছু কিছু দেশ আছে যেখানে ওই পতাকাবাহী জাহাজের উপরে ট্যাক্স হয় না। সেই হিসাবে বোধহয় 1টা বা 2টা কোম্পানি করছিলাম, একটা বা 2টা জাহাজও ছিল পানামা পতাকাবাহী। কিন্তু এগুলো কিনা হয়েছে যখন আমি অলরেডি বিদেশ ছিলাম তখন। তো এখন আমি বিদেশে আছি, বিদেশের নাগরিকত্ব আছে, সেখানে বিদেশি জাহাজ কিনছি, এটা তো বাংলাদেশের কোনো আইন ভঙ্গ করিনি। তো ওই জন্য হয়তো কিছু করে নাই। আপনার কি এখনো দ্বৈত নাগরিকত্ব আছে? আমি তো বাংলাদেশের নাগরিক এখন, আর আমেরিকার তো আছি। তার মানে তো যদি সামনে নির্বাচন করতে চান তাহলে তো ঝামেলা হবে মনে হয়। এই মুহূর্তে যে আমাদের সংবিধান, জি। আমি কোনো ঝামেলা দেখি না। যদি ওই সংশোধনী যদি বাতিল করে দেয় তাহলে সংসদের জন্য সমস্যা আছে, কিন্তু যেমন লোকাল ইলেকশনের জন্য কোনো সমস্যা নেই। আচ্ছা, শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম। আমি দেখলাম যে আপনি প্রচুর লেখালেখি করেন, আপনার বেশ অনেক বই আছে, এবং কয়েকদিন পর পরই আপনার কিছু কিছু ডিগ্রি অর্জিত হয়। সর্বশেষ দেখলাম 73 বছর বয়সে আপনি লয়ের উপর একটা মাস্টার্স করলেন। এই বয়সে এসে মানে এই লেখাপড়ার প্রতি আগ্রহ, বই লেখার প্রতি আগ্রহটা কিভাবে থাকে? কারণ ব্যবসা বাণিজ্য করতে হচ্ছে, রাজনীতি করতে হচ্ছে, সামলান কিভাবে সবকে? শুনেন, আমার তো আমেরিকাতে যখন আমি প্রথম যাই তখন আমি তো এখানে মেরিট একাডেমি থেকে পাস করে গেছি। তো এই ডিগ্রিটা তখন এখানে কোনো ডিগ্রি ছিল না। এখন যেরকম বিএসসি ডিগ্রি, তখন আমাদেরকে ডিপ্লোমা বলতো। আচ্ছা, তো আমার নটিক্যাল সায়েন্সে আমার একটা ডিগ্রি ছিল, মানে ডিপ্লোমা। আমেরিকাতে যাই, আবার আমি ইউনিভার্সিটিতে যাই, তখন আমি বিএসসি পাস করি ট্রান্সপোর্টেশন ইকোনমিক্স, আর আমি মাস্টার্স করি পরিবহন ম্যানেজমেন্ট, অর্থাৎ ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্টে। বাট ওটা আমার খুব কাজে লাগছে যখন আমি জাহাজে চাকরি, জাহাজের ব্যবসা যখন করলেন। জাহাজে ব্যবসা করতাম, জাহাজ ছিল আমার, চার্টারিং করতাম। তো পরবর্তীকালে আমি মেজর বিজনেস করতেছি আমি এখন এগ্রিকালচারে। তার উপরে একটা ডিগ্রি নিয়েছেন। তখন আমি এগ্রিকালচারাল ইকোনমিক্সে আবার মাস্টার ডিগ্রি করলাম, সেটা করছি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে, সোয়াস, এটা খুব নাম করা ইউনিভার্সিটি। তারপরে দেখলাম যে আমাদের দেশে বহুমুখী সংস্কার লাগবে। তো এখন সংস্কার করতে গেলে তো আইন কানুন বোঝা লাগে। তো আবার আইন কানুন পড়ি, তারপরে আপনার ইন্টারন্যাশনাল বিজনেস ল, ইন্টারন্যাশনাল ইকোনমিক লতে মাস্টার ডিগ্রি করলাম। তো এখন কথা হলে এটা বাংলাদেশে তো এখন রাজনীতি নাই, তো কী করবো? ব্যবসা বাণিজ্যের সাথে সাথে রাত্রে লেখাপড়া করি, মাঝে মাঝে পরীক্ষা দিই, এই আর কি। শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম যে সামনের নির্বাচনে দাঁড়াবার ইচ্ছা আছে নাকি, জাতীয় সংসদ নির্বাচনে? দেখুন, আমার এখন যে বয়স, না কতই বা বয়স? না বয়স তো কম বলা, 77 তো শেষ করে আসতেছি। এখন বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে ডেফিনেটলি আমার কোনো ইচ্ছা নাই আচ্ছা, এই মানে আপনার ভোটের রাজনীতিতে নামা। বাট যারা ভোট করে, আমার দল যখন ভোট করবে, যদি ওদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি পরিচালনায় বা ইলেকশন, যেটা আপনি বললেন 96-এ আওয়ামী লীগের সাথে খুব সক্রিয় ছিলাম, 2001-ও যে ইলেকশন, সেখানেও আমি খুব সক্রিয় ছিলাম, 2018-তে আরও বেশি সক্রিয় ছিলাম। তো ভবিষ্যতে এটাও তো রাজনীতি, শুধু যে আপনাকে এমপি হতে হবে এমন তো কোনো কথা নাই। সো আমি মোটামুটি রাজনীতিকে আমি কোনোদিন পেশা হিসেবে নিই নাই। এটা আমি বোধ রাজনীতি না করতে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না। তো এই জন্য আমি এক ধরনের, যেখানেই গেছি, যার সাথেই গেছি, সেটা আগের প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী, দুজনের কথাই বলতেছি, এটা ধরেন ওনারাই আমাকে রাজনীতিতে জড়িত রাখছে এবং ভবিষ্যতে হয়তো এইভাবেই থাকবে আর কি।
জনাব আব্দুল আউয়াল মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আজকে অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।